তো আমরা দেখলাম কলকাতায় ইন্টারন্যাশনাল বিজনেস সামিট হলো। সেখানে মুকেশ আম্বানি এসে প্রতিশ্রুতি দিলেন যে 20,000 কোটি টাকা তিনি ওয়েস্ট বেঙ্গলে বিনিয়োগ করবেন এবং ওয়েস্ট বেঙ্গল হবে বৃহত্তর সিবিজি হাব, 100টা এখানে প্ল্যান্ট তৈরি করবে। ওয়েলকাম টু ইজাবেল। আজকে আমরা আলোচনা করব বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে। কিভাবে একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে গেলে কি প্রয়োজন হয়, কি তার এনভায়রনমেন্ট দরকার হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নেওয়া যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা পেয়ে গেছি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী মাননীয় বিভাস মাইতি মহাশয়কে। তো বিভাস দা, আপনাকে এখানে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, ব্যবসা করতে গেলে কি প্রয়োজন, অর্থাৎ ব্যবসার মূল মন্ত্র কি হওয়া উচিত? নমস্কার, আমার নাম বিভাস চন্দ্র মাইতি। বেশ কিছু বছর আমি এখানে ব্যবসা করছি। আমার নিজের যে বাড়ি, অরিজিনাল বাড়ি হাওড়ার বাগনানে, অত্যন্ত গ্রামীণ। এখানে দীর্ঘদিন ব্যবসা সূত্রে আছি। যে কোনো ব্যবসা তার যে স্কিল, অর্থাৎ একটা দক্ষতা, অনেক কিছুই লাগে। যেমন পড়াশোনা, আমি যে ব্যবসা করবো সেই বিষয়ে আমার কাছে যথেষ্ট তথ্য থাকতে হবে। এখানে শুধু একাডেমিক পড়াশুনো নয়, মানে আমি যে কাজটা করছি সেই বিষয়ে আমার দক্ষতা দরকার আছে, নচেত সেই ব্যবসাতে সাকসেস হওয়া খুব সমস্যা, সাকসেসে হতে পারে না। পড়াশোনা করতেই হবে। স্কিল, এটা তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল। বাকি তো আরো অনেক কিছু আছে, কিন্তু মূলত এটা দরকার আছে। আচ্ছা, তো আপনি বলছেন যে ব্যবসা করতে গেলে পড়াশোনাটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, স্কিলটা খুব প্রয়োজন এবং এক্সপিরিয়েন্সটা দরকার। তো আমরা একটু জেনে নেবো যে আপনার বিজনেস জার্নিটা কেমন, মানে আপনি ছোট থেকে কেন ব্যবসায় করতে চেয়েছেন, এরপর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, কিভাবে শুরু করেছেন, সেটা যদি আমাদের দর্শকদের বলেন। আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিনা সেটা হয়তো বলতে পারবো না, তবে আমি একটি ছোটখাটো ব্যবসা করি। অর্থাৎ আমরা যে রূপোর মাল যে ব্যবহার করি, রৌপ্য শিল্প, সিলভার যে অর্নামেন্টসগুলি, সেগুলো আমরা সব বিক্রি করি। যেসব আমাদের এই বর্ধমান জেলা বা অন্যান্য জেলা থেকে সারাউন্ডিং যে এলাকায় যে মার্কেট আছে, দোকানদাররা আসে, আমাদের মাল নিয়ে যায়, আর আমরা মালগুলি বিভিন্ন মিস্ত্রি দিয়ে তৈরি করে। এবং অনেক সময় যেমন আমাদের উত্তরপ্রদেশে আগ্রা বলে একটা জায়গা আছে, সেখানে অনেক কিছু মাল তৈরি হয়, কলকাতা সেটা আসে, সেখান থেকে আমরা কালেকশন করি। আগ্রা মানে আগ্রা তাজমহল, সেখানে তাজমহল, হ্যাঁ, কাছাকাছি। তো ওখানে এইসব জিনিস অনেক তৈরি হয়। আমাদের ওই পায়ের যে নুপুর টুকুর, এগুলো সিংহভাগই ওখান থেকে আসে। এবং সেটা প্রথম কলকাতা লঞ্চ করে ওখান থেকে সারা বাংলা এবং তার বাইরেও আসাম, উড়িষ্যা এগুলো চলে যায়, আমরা ওখান থেকে নিই। এবং আমাদের হাওড়া বাগনান জায়গায় আছে, ওখান থেকে আমরা নিই। তারপরে আমাদের যে লোকাল যারা আছে, যারা এর উপর মাল তৈরি করে, তাদের কাছ থেকেও আমরা কিছু কালেকশন করি। আর আমার যেটা বলবো, আমি 1996 সালে গ্র্যাজুয়েশন করি। গ্র্যাজুয়েশন করার পরে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু আরও তো কিছু লাগে, জেনারেল নলেজ, অনেক বেশি দক্ষতার প্রয়োজন, এবং সেই মতো তার প্রিপারেশান আমার ছিল না। তারপরে দেখলাম যে এটা অনেক সময় দিতে হবে আমাকে। তারপরে আমি দেখলাম যে এটা স্বাধীন ব্যবসা করবো, এটা ছোটোবেলা থেকে ইয়ে ছিল। তারপরে আমি 1 বছরের মতো প্রাইভেট কোম্পানিতে কাজও করেছি, সেখানেও ভালো লাগে। তারপরে নিজস্ব ব্যবসা করলাম, এবং বর্ধমানে আমার পরিচিত একজন ছিল, আমার এই কলেজ লাইফের বন্ধু, তার মাধ্যমে আমরা এলাম এখানে। এসে বর্ধমান মার্কেট দেখলাম যে এখানে সত্যি একটা বড় মার্কেট। শুনেছিলাম বর্ধমান খুব স্বচ্ছ শ্যামলা জায়গা, চাষবাস খুব ভালো হয়। এবং দেখলাম যে বর্ধমান সত্যি পশ্চিমবঙ্গের একটা যাকে বলে মধ্যবঙ্গ আর কি, একটা মিডিল পোর্শন। এবং এর যে ইন্টেরিয়র গ্রাম অনেক আছে, মূলত এটা গ্রাম কেন্দ্রিক একটা শহর। তাহলে এখানে ব্যবসা নিশ্চিন্ত ভালো হতে পারে। আর দেখেছি এখানে সত্যি ব্যবসা একটা ভালো জায়গা।
সেই জন্য আমি দেখলাম যে এখানে যদি ছোট করে নিজের ব্যবসা শুরু করা যায়, তারপরে শুরু করলাম। আজকে দেখলাম যে না, এটা একটা ভালো ইয়ে আছে এখানে, এবং এখানে একটা ভবিষ্যতে একটা বড় ব্যবসার হতে পারে। আচ্ছা, তাহলে ব্যবসাটা কি মানে প্রথম থেকে ইচ্ছাটা ছিল না, মানে প্রয়োজনের তাগিদে এবং একটা জলবায়ু এবং একটা পরিবেশের মানে পাওয়া গেছে বলে, সঠিক পরিবেশ পাওয়া গেছে বলে ব্যবসা করার ইচ্ছাটা বেশি জন্মেছে? সেটা পুরোপুরি মানে মিথ্যে নয়, সেটা তো একটা আছেই। তারপরে ইন্টারেস্ট কিছুটা ছিল যে যে কোনো ব্যবসা একটু স্বাধীনতা একটু অন্যরকম থাকে। একটা নিজের মতো তৈরি করলাম, নিজের মতো করে করলাম, নিজের মতো করে সেটা একটা রূপ দিলাম, যেটা চাকরির ক্ষেত্রে সবসময় থাকে না সেই স্বাধীনতাটা, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেটা থাকে। ফলে ওখানে দেখলাম যে স্বাধীনতা অনেক বেশি আছে, সেটা একটা ছিল। ব্যবসা করতে টাকা লাগে না আইডিয়া লাগে? দুটোই লাগে, তবে আইডিয়াটা বেশি একটা বড় স্কিলের মধ্যে পড়ে। যারা পৃথিবীতে বা ভারতবর্ষের বড় বড় ব্যবসায়ী শিল্পপতি এসছে, তারা খুবই একদম জিরো থেকে উঠে এসেছে। তারপর টাকাটাই সব না, যে তার যে একটা সোর্স, তার যে একটা আইডিয়া, তার যে এগুলো একটা বড় স্কিল। অনেকে বলে বড় ব্যবসা করতে শুধু মূলধনই দরকার, কিন্তু মূলধন যদি সব হতো তাহলে তো অনেকেরই টাকা পয়সা আছে, সে বড় ব্যবসা করতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয় না। তো ফলে সেখানে এই স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা বা তার একটা আইডিয়া, এটা খুব জরুরি। আমার যদি আইডিয়া না থাকে তাহলে আমি কিভাবে করবো? আচ্ছা, মানে বলতে চাইছেন যে টাকার থেকে আইডিয়াটা, মানে নতুন ধরনের কিছু ইনোভেশনটা বেশি প্রয়োজন। বেশি প্রয়োজন, এটা আমার মনে হয়েছে, অন্তত ব্যবসার সূত্রে যেটা আমি শিখেছি। তো বর্তমানে আপনি কোন কোন জেলায় ব্যবসা করছেন? আমাদের বাঁকুড়া আছে, হুগলি আছে, বর্ধমান তো আছেই, তারপর আজকে পশ্চিম বর্ধমান যেটা আমাদের হয়েছে সেখানে আছে, ওখান থেকেও কাস্টমার আছে। আমরা অনেক সময় প্রয়োজনের মাল থেকে দিয়ে আসি, এরকম ভাবে চলে। একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হওয়া একজন ব্যক্তির পক্ষে কি টাটা, বিড়লা বা রিলায়েন্সের মতো বড় বিজনেসম্যান হওয়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব, কারণ যাদের আপনি নাম বললেন তারা যদি জিরো থেকে উঠে আসতে পারে একদম, সেখানে তাহলে বাকি লোক পারবে না কেন? তারা যদি সেখান থেকে জিরো থেকে উঠে আসতে পারে। আবার যে মহাজন, যেখানে আমরা মাল আনি, যা বাগনান, হাওড়া, তো উনি খুব প্রায় মজা করে বলেন যে রতন টাটার 25টা ব্যবসা আছে, আমার একটা বেশি আছে। তো উনি মজা করে বলেন, বা উনি আরো বলেন যে আমার বাবা একটা ছোট্ট দোকান ছিল, জুতোর দোকান, তো সে যখন লাইফটা শেষের দিকে তখনও কিন্তু সেই দোকানে বসেই কাটিয়েছে। তার মানে তার যে আইডিয়া, তার যে চিন্তা ভাবনা, সেটা স্প্রেড ঘটে, তার মধ্যে উনি চিন্তা করেছেন, তার মধ্যেই হয়েছে। বললো আমি অনেক বড় করে ভেবেছিলাম, সেই জন্য অনেক বড় ব্যবসা করেছি। তো আজকে পৃথিবীর সব থেকে বড় বিজনেসম্যান এলন মাস্ক, তো তিনি বলছেন যে তিনি প্রতিদিন 500 পাতা করে পড়েন। তাহলে সারাদিন ধরে পড়বে নাকি ব্যবসা করবে, নাকি 500 পাতা পড়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা তো স্বামী বিবেকানন্দের কথা শুনেছি যে উনি একটা বই, প্রায় 200 পাতার বই 1 ঘন্টাতে শেষ করে দিতেন। তো সেই যে স্কিল, সেই যে দক্ষতা ওনার ছিল, এটা কোনো তো গল্প কথা না, এটা সত্যি কথা। উনি যখন আমেরিকা চিকাগোতে গিয়েছিলেন, তো সেখানে উনি অনেক লাইব্রেরিতে বই পড়েছেন। তো যিনি বইটা এনেছেন, 4-5টা বই এনেছেন, আর 1 সপ্তাহ তার আগেই শেষ, 1 দিন 2 দিনের মধ্যেই সব বই শেষ। তারপর যখন জিজ্ঞাসা করেছেন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পাতা থেকে তার উত্তর দিয়েছেন। এলন মাস্ক একজন পৃথিবী বিখ্যাত একজন বড়, তিনি সেরা একজন আছে, অন্যতম একজন সেরা অর্থনীতিবিদ, এবং তার যে আইডিয়া, তার যে তো অনেক বেশি। আর উনি পড়াশোনা করেন, পড়াশোনা না করলে কোনো কিছু জানা সম্ভব না, তো ওটা দরকার আছে। এবার আপনি বলছেন স্বামী বিবেকানন্দর কথা, এলন মাস্ক, এদের আইকিউ অনেক বেশি, সেই জন্য ওনারা হয়তো প্রতিদিন 500 পাতাও সম্ভব, কিন্তু একজন সাধারণ ছেলের পক্ষে কি এটা সম্ভব? 500 পাতার বই, ওটা তো একটা তথ্য কথা, ওটা সবাইকে ওটা পড়তে হবে এরকম তো কিছু নয়। কেউ তো 5 পাতার বই পড়ে উচিত করে কে করেছি, তাহলে ওইটা মেন বিষয় নয়। মেন বিষয় মানে আমাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে।
মানে জানাটা মানে একাডেমিক পড়াশোনা নয়, জানাটা মানে আমি 500 পাতার বই পড়তেই হবে এরকম কিছু নয়, কিন্তু কোনো বিষয়ে যে বিষয়টা আমার দরকার সেই বিষয়ে আমাকে জানতে হবে। আচ্ছা, আমি যেমন শেয়ার নিয়ে কিছু ব্যবসা করি, শেয়ার সংক্রান্ত, তাহলে শেয়ার বিষয়ে আমাকে জানতে হবে, তাহলেই আমি সেটা জানি করতে পারবো, নচেত আমাকে হোঁচট খেতে হবে। সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে বললেন যে তিনি বাংলায় শিল্প করবেন। তো এটা কি মনে হয় যে সৌরভ গাঙ্গুলি বাংলায় শিল্প করতে পারবেন? আমার তো সেরকম মনে হয় না। এই জন্য মনে হয় না, কারণ উনি একজন খেলোয়াড় হিসেবেই ওনার দক্ষতা, এবং উনি, আমি যতটা জানি উনি একটা রডের একটা অ্যাড করেন একটা কোম্পানি, বিশেষ কোম্পানি। তো সেখানে শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই। আর শিল্প করতে গেলে ওই 5-10 হাজার টাকাতে হয় না, 10,000 কোটিতে হয় না, মিনিমাম 25,000 কোটি, 50,000 কোটি, তার অধিক মূলধন লাগে। তো সেই মূলধনরা আছে কিনা জানি না, ফলে এটা আমার তো মনে হয় এইভাবে কোনো কিছু সম্ভব নয়। তারপরে শিল্পের একটা আলাদা জিনিস, তো সেখানে উনি এর আগে হয়তো অনেক করেছেন, ফলে এটা আমার ঠিক বিশ্বাস হয় না যে হতে পারে। মানে উনি ক্রিকেটার হিসেবে সফল, কিন্তু মানে উনি বিজনেসম্যান হিসেবে সফল হতে পারবেন না, এটা আপনি বলতে না। চাইছেন? অন্তত সেরকম এখনো পর্যন্ত দেখিনি। তাহলে ওইটা মেন বিষয় নয়, মেন বিষয় মানে আমাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে। মানে জানাটা মানে একাডেমিক পড়াশোনা নয়, জানাটা মানে আমি 500 পাতার বই পড়তেই হবে এরকম কিছু নয়, কিন্তু কোনো বিষয়ে যে বিষয়টা আমার দরকার সেই বিষয়ে আমাকে জানতে হবে। আচ্ছা, আমি যেমন শেয়ার নিয়ে কিছু ব্যবসা করি, শেয়ার সংক্রান্ত, তাহলে শেয়ার বিষয়ে আমাকে জানতে হবে, তাহলেই আমি সেটা জানি করতে পারবো, নচেত আমাকে হোঁচট খেতে হবে। সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে বললেন যে তিনি বাংলায় শিল্প করবেন। তো এটা কি মনে হয় যে সৌরভ গাঙ্গুলি বাংলায় শিল্প করতে পারবেন? আমার তো সেরকম মনে হয় না। এই জন্য মনে হয় না, কারণ উনি একজন খেলোয়াড় হিসেবেই ওনার দক্ষতা, এবং উনি, আমি যতটা জানি উনি একটা রডের একটা অ্যাড করেন একটা কোম্পানি, বিশেষ কোম্পানি। তো সেখানে শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই। আর শিল্প করতে গেলে ওই 5-10 হাজার টাকাতে হয় না, 10,000 কোটিতে হয় না, মিনিমাম 25,000 কোটি, 50,000 কোটি, তার অধিক মূলধন লাগে। তো সেই মূলধনরা আছে কিনা জানি না, ফলে এটা আমার তো মনে হয় এইভাবে কোনো কিছু সম্ভব নয়। তারপরে শিল্পের একটা আলাদা জিনিস, তো সেখানে উনি এর আগে হয়তো অনেক করেছেন, ফলে এটা আমার ঠিক বিশ্বাস হয় না যে হতে পারে। মানে উনি ক্রিকেটার হিসেবে সফল, কিন্তু মানে উনি বিজনেসম্যান হিসেবে সফল হতে পারবেন না, এটা আপনি বলতে না। চাইছেন? অন্তত সেরকম এখনো পর্যন্ত দেখিনি। তো আমরা দেখলাম কলকাতায় ইন্টারন্যাশনাল বিজনেস সামিট হলো। সেখানে মুকেশ আম্বানি এসে প্রতিশ্রুতি দিলেন যে 20,000 কোটি টাকা তিনি ওয়েস্ট বেঙ্গলে বিনিয়োগ করবেন, এবং ওয়েস্ট বেঙ্গল হবে বৃহত্তর সিবিজি হাব, এবং 100টা এখানে প্ল্যান্ট তৈরি করবেন। তাই এটা কি ওনার পক্ষে করা সম্ভব, এবং এখানে কি সেই এনভায়রনমেন্টটা পাবেন উনি, বা উনি করতে পারবেন? করা সম্ভব নয় বললে ভুল হবে, অবশ্যই করতে পারেন, কিন্তু উনি এখনো পর্যন্ত সেরকম কিছু করেননি। কারণ এর আগে উনি, আমরা তো জানি যে প্রতি বছর এখানে শিল্প সম্মেলন হয়, সারা ভারত থেকে মনে হয় বাইরে থেকেও অনেক শিল্পপতি আসেন, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তো উনিও এর আগেও এসেছিলেন, আমার মনে আছে উনি সেবারও এরকম হাজার হাজার কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু হয়নি। সেটা ওনার ওনার যতটা না দোষ, দোষ বেশি আমাদেরই আছে। কারণ আমরা কিন্তু শিল্পের সেইভাবে পরিকাঠামো, যে এনভায়রনমেন্ট দরকার শিল্পের জন্য, সেটা কিন্তু আমরা দিতে পারিনি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে সেই পরিবেশ নেই। আমরা জানি এখানকার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, যাকে বাংলার উপকার বলা হয়। আজকে কল্যাণী যে শিল্পনগরী, দুর্গাপুর যে শিল্পনগরী, সেটা ওনারই তৈরি, ফলে পশ্চিমবঙ্গের উপকার বলতে পারি। তারপরে আমরা পরবর্তীকালে দেখেছি ভারতবর্ষের অনেক রাজ্য শিল্পে এগিয়ে গেছে, এবং তাকে শিল্পের একটা পরিকাঠামো তৈরি হয়েছে, একটা হাব তৈরি হয়েছে, সেখানে অর্থনীতি অনেক বদল হয়েছে, কিন্তু বাংলা সেভাবে হয়নি, কারণ বাংলার সেই পরিবেশ তৈরি হয়নি। এবং আমরা খুব রিসেন্টও দেখেছি রতন টাটা সিঙ্গুরে তার কারখানা হয়েছিল, তিনি এখান থেকে গুটি নিয়ে চলে গেছেন, কারণ যেরকমভাবে আন্দোলন হয়েছিল সেটা ওনার পছন্দ হয়নি। এবং আমরা জানি উনি একজন ওয়ার্ল্ড ফেমাস শিল্পপতি, ভারতের বাইরে অনেক বড় বড় দেশে, ইংল্যান্ডে ওনার বিরাট ব্যবসা আছে, এবং উনি একজন
শুধু স্বনামধন্য নয়, একজন আদর্শ শিল্পপতি বললেও ভুল হবে, কারণ উনি যে টুইটগুলো করেন সারা ওয়ার্ল্ডের শিল্পপতি সেটাকে ফলো করেন। তো উনি এরকম একজন নামী শিল্পপতি। একবার যেমন প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর সেরা ধনী একবার মুকেশ আম্বানি হয়েছিল বা অনেকে আছে অন্যান্য, কিন্তু আপনি তো ইচ্ছা করলেই হতে পারেন, আপনি কেন হননি? বললো আমরা হচ্ছে শিল্পপতি, আর মুকেশ আম্বানি হচ্ছে বিজনেসম্যান। তো আমরা পরিসংখ্যানে আমি দেখেছি যে অ্যাকচুয়ালি রতন টাটা যদি 1 টাকা ইনকাম করেন তার 65% উনি ডিসপাস করে দেন, দান করে দেন সমাজের জন্য। আর সেখানে মুকেশ আম্বানি খরচা করেন 16 পয়সা 1 টাকাতে। তো আমরা এই রেশিও থেকে বুঝতে পারি, মানে 0.16%। 16%। তো সেখানে আমরা বুঝতে পারি যে উনি কি মাপের শিল্পপতি। আমরা জানি যারা সরকারি চাকরি করে তারা যদি টাটা কোম্পানিতে চাকরি পায় সেটা ছেড়ে চলে যায়, কেন না সেখানে বেতন তার পরিকাঠামো এতটাই বেশি। তো এরকম ওখানে নিশ্চয়তা আছে এবং তার যে গুণগত মান সব দিক দিয়েই ওনারা এগিয়ে আছে। তো মুকেশ আম্বানির বাড়িটা নাকি শুনছি যে বুর্জ খলিফার থেকেও বেশি খরচ হয়েছে তৈরি করতে। তাহলে এটা যদি মুকেশ আম্বানি নিজের বাড়ি তৈরি না করে বুর্জ খলিফার মতো একটা বিজনেস প্লেস হিসেবে তৈরি করতো, তাহলে কি সেখান থেকে ভারতের অর্থনীতি কিছুটা পরিবর্তন হতো? সেটা ঠিক বলতে পারবো না, তবে এটা প্রয়োজন ছিল না। যদি আজকে আমরা জানি ভারতবর্ষ ত্যাগের দেশ, ভারতবর্ষ তার যে আদর্শ সেটা কিন্তু এখানে তার তো দেখা যায়, মানুষের প্রতি সহমর্মিতা। সেখানে শিল্পপতি কত বড় তার করলো, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য কিছু করলো, সেটা খুব বড় ব্যাপার নয়। আজকে আমরা যদি রতন টাটাকে দেখি, উনি কিন্তু ইচ্ছা করলেই তো বড় অনেক বাড়ি থাকতে পারতেন, কিন্তু সেটা উনি করেন বা অনেকেই করেন। সেখানে উনি একটা নিজের ব্যক্তিগত এরকম করলেন, তো সেটাতে দেশের কিছু এমন কিছু এসে যায় না, বরং সেটা না হলেই ভালো হতো। বাংলায় শিল্পের পরিবেশ নেই, এটা আপনি বললেন, এর জন্য দায়ী কে? দায়ী এখানকার জনগণ, সরকার, সবাই কম বেশি তার ভূমিকা আছে। এই শিল্পের পরিবেশটা কি আগামী দিনে ফিরে আসবে কোনোদিন? নিশ্চয়ই আসবে, আমরা আশাবাদী। মানুষ যদি সচেতন হয় যে না, আমাদের আজকে যেখানে সারা ভারতবর্ষের অনেক রাজ্য আজকে শিল্পে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বাংলা সেখানে পিছিয়ে যাবে কেন? বা বাংলার যে শিল্পের যে পরিবেশ সেটা আমাদের আসা দরকার। যে বাংলা একসময় সারা ভারতবর্ষকে পথ দেখেছে, যে বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল, তো সেই বাংলা পিছিয়ে থাকবে কেন? বাংলার তার যে স্কিল লেবার, আনস্কিল লেবার সবই যথেষ্ট পরিমাণে আছে, ফলে এখানে পিছিয়ে থাকার কোনো কারণ আমি দেখছি না। আচ্ছা, বাংলায় যে বললেন স্কিল লেবার আনস্কিল লেবার অনেক বেশি রয়েছে, এটা কি এর জন্য কি বাংলার গর্ব হওয়া উচিত, না অগর্ব হওয়া উচিত, কোনটা? এখন আমরা যদি সেই আনস্কিল লেবারকে যদি আমরা ঠিক কাজে লাগাতে পারতাম সেটা আমাদের গর্ব হতো। তো এখন সেটা আমাদের দুর্নাম হয়ে গেছে, যেটা আশীর্বাদ হতে পারতো সেটা অভিশাপ হয়ে কিন্তু গেছে। আমরা তো দেখছি যে লকডাউনের সময় যা শ্রমিক ফিরে এসছে তার বেশিরভাগ ছিল পশ্চিমবঙ্গের। হ্যাঁ, তার মানে এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কাজ নেই, সেই জন্য তারা বাইরে কাজ করতে যাচ্ছে। তো এটা পশ্চিমবঙ্গের জন্য কতটা খারাপ? খুবই খারাপ, এটা খুবই দুর্ভাগ্য যে বাংলা একসময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে শিল্পে, তার সমস্ত দিক দিয়ে, সংস্কৃতিকে সব দিকে 1 নম্বরে ছিল। তো সেখান থেকে আমরা পিছিয়ে গেছি। আজকে পশ্চিমবঙ্গের লেবার বাইরে কাজ করতে যাবে কেন? তার মানে তাদের এখানে সেই পরিবেশ নেই, সেই শিল্প নেই, তাদের কাজ নেই, সেই জন্যই চলে যাচ্ছে। আজকে একটা পরিবার পরিজন ছেড়ে কেউ যদি বাংলার বাইরে যায়, আমরা রিসেন্ট দেখলাম যে যখন একটা খনিতে যেসব শ্রমিক আটকা পড়েছে সেখানেও বেশ কিছু বাঙালি। অর্থাৎ যেখানে শ্রমিক কোনো বিপদে পড়ছে তখন আমরা বুঝতে পারছি সেখানে অনেক বাঙালি আছে। আজকে শুনেছি যে 48 লক্ষের ওপর বাংলার যে আনস্কিল লেবার মূলত তারা আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কাজ করছে। আমরা আগে বিহারি বিহারি বলে খুব চিৎকার করি, আমরা খুব গর্ব অনুভব করি এই যে আজকে বিহারিরা আমাদের এখানে করছে, কিন্তু তাদের থেকে অনেক বেশি সংখ্যায় আমরা আছি। এটা আমাদের খুবই লজ্জার বলেই মনে হয়, যেটা বদল হওয়া দরকার। দিদি বলছেন যে সবাইকে চায়ের দোকান করতে, চপের দোকান করতে, পুজোর সময় একটু ঝালমুড়ি নিয়ে বেরিয়ে পড়ুন, অনেক বিক্রি হবে। তো
তো এই যে দিদি একটা পথ দেখিয়েছেন, এইভাবে কি বেকারত্ব কমবে? কমবে না তো বটেই, আর এটা তো অত্যন্ত হাস্যকর, যদিও হয়তো এটা রাজনৈতিক বিষয় আছে, কিন্তু বলবো যে এটা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে বলা সমীচীন নয় এবং বলা উচিত নয়। সবাই বলছেন যে বিনা ইনভেস্টে ব্যবসা হচ্ছে এখন রাজনীতি। এখানে কোনো পয়সা লাগে না, রাজনীতির মধ্যে ঢুকলেই তার অটোমেটিক ইনকাম চলে আসবে, অর্থাৎ রাজনৈতিক ব্যবসা। এরকম নাকি একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, কি বলবেন? সেটা তো হয়েছে, তবে এটা তো দরকার ছিল না। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা চরম বেকারি একটা তৈরি হয়েছে বলেই কিন্তু এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করছি বা শুনতে হচ্ছে, কিন্তু এটা কোনো কাজের কথা নয়। আমরা সঙ্গে গল্প করি বলি আমাদের পশ্চিমবঙ্গে খুব কম পয়সায় সবজি ডাল ভাত পাওয়া যায়, তো এটাও কোনো কাজের কথা নয়। বা আমরা 100 দিনের কাজে আমরা সবাইকে টপকে আছি, এটাও কোনো গর্বের নয়, এটা আমাদের বরং লজ্জার। কারণ আমাদের এখানে 100 দিনের কাজে ফার্স্ট, তার মানে কি? তাহলে এখানে গরিব মানুষ বেশি আছে। এখানে হচ্ছে 10-20 টাকা 25 টাকায় ডাল ভাত পাওয়া যায়, সবজি ভাত পাওয়া যায়, মাছ ভাত পাওয়া যায়। তার মানে কি এখানে খুব গরিব লোকের সংখ্যা অত্যন্ত বেশি, তাই তাদের মতো করে খাবার তৈরি করতে হয়, তাদের মতো করে হয়। তো তার মানে এটা আমাদের কোনোদিন গর্বের নয়, এটা লজ্জার। তার মানে অর্থনৈতিক উন্নতি আমাদের কম। বলতে চাইছেন যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ যে অ্যাওয়ার্ড পেলো, সেটা আমাদের কাছে কোনো গর্বের বিষয় নয়। মোটেই গর্বের নয়। আমরা যদি বলতাম যে আজ পশ্চিমবঙ্গ আজকে শিক্ষায় প্রথম হয়েছে, যদি তার শিল্পে 1 নম্বর হয়েছে, তাহলে তো সেটা অবশ্যই গর্বের হতো। কিন্তু 100 দিনের মানে এখানে গরিব বেশি, তাহলে এটা তো কোনো কাজের কথা নয়, এটা তো সরকারেরও গর্ব করে বলার কথা নয়, এটা কোনো দিক দিয়েই কোনো গর্বের নয়, বরং এটা আমাদের পিছিয়ে পড়া একটা রাজ্যের নমুনা। পশ্চিমবঙ্গে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে বা বেকারত্ব যেভাবে বেড়ে চলেছে, এটা কি আগামী দিনে মানে কমা সম্ভব, মানে নতুন করে শিল্প হওয়া সম্ভব? মানুষ সবই পারে। আজকে স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের যে অভূতপূর্ব অনেক উন্নতি হয়েছে অনেক রাজ্যের। আমরা জানি গুজরাট একটা পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে ছিল, এবং সেই রাজ্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গকে অনেক অনেক বেশি থেকে এগিয়ে গেছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। ফলে আমাদের ওই কি বলবো রাজনৈতিক দেশিয়ে, কিন্তু কাজের আমাদের কিছু নয়। যে একটা যে জন্য রাজ্যের উন্নতি হয়, সেগুলো আমরা সবটা নেগেটিভ এখানে অ্যাটিটিউড। ভেঙে দাও, গুড়ি দাও, কাজ করবো না, পয়সা নেবো, এই যে একটা মানসিকতা ট্র্যাডিশন বাংলায় একটা দীর্ঘদিন চলে এসছে, সেটার বদল হওয়া উচিত। আমরা রাজনীতিকে তো দেখেছি একটা হিংসা, যেটা কিন্তু আমাদের বিহার উত্তরপ্রদেশের মধ্যে কিছু রাজ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এক্সেপ্ট বাংলা ছাড়া এখন কোথাও হয় না। তো এটা খুবই লজ্জার কথা। সেই জন্য এখানে কিন্তু সব কিছু আমরা পিছিয়ে পড়ছি, অর্থাৎ সব কিছু একটা রাজনীতিকরণ এখানে চলে এসেছে। চায়ের দোকানে বসে রাজনীতি চর্চা, পরচর্চা, পরনিন্দা, বাংলা অনেক পিছিয়ে দিচ্ছে বলে আমার মনে হয়। এটার বদল হওয়া উচিত এবং মানুষ করে। বিরোধীরা বারবার প্রশ্ন করছে যে আদানির সঙ্গে মোদির একটা আঁতাত আছে, কারণ আদানির ব্যবসা দিন দিন বাড়ছে, আদানি পোর্ট তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, কি বলবেন? এটা সমালোচনা তো অনেক রকমই শোনা যায়, কিন্তু এটা তো সত্যি কথা। আজকে বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার এতে কিন্তু আজকে ভারতবর্ষের ব্যাপক হয়েছে। এটা রাজনীতির ঊর্ধ্বে উঠেও আমরা বলতে পারি যে একটা দর্শনীয় যে রাস্তাঘাট, যেটা শিল্পের জন্য অত্যন্ত দরকার, আজকে স্বর্ণ চতুর্ভুজ বা যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, সারা ভারতবর্ষে একটা নতুন দিশা দেখিয়েছে। শিল্পের জন্য যে রাস্তা দরকার পর্যাপ্ত, সেই রাস্তা কিন্তু আজকে ফোল পাল্টে গেছে। আজকে আমরা সব তীর্থক্ষেত্রগুলো এবং সারা ভারতবর্ষের রাস্তাঘাট একটা ব্যাপক সংস্কার হয়েছে, এবং সেখানে শিল্পের একটা পরিবর্তন হচ্ছে। সেখানে আদানি এইগুলো, আমার মনে হয় এগুলো একটা মিথ্যে সমালোচনা ছাড়া কিছু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ভারতবর্ষ হবে একদিন থার্ড লার্জেস্ট ইকোনমি। কিভাবে হবে, এটা কি সম্ভব? অনেক পিছিয়ে পড়া দেশের মধ্যে ভারতবর্ষ ছিল, সেখানে আজকে যাকে বলতো সারা বিশ্বে আজকে ব্রিটিশ সূর্য অস্ত যায় না,
সেই ব্রিটিশকে টপকে আজকে ভারতবর্ষ পঞ্চম অর্থনীতি যদি হতে পারে, তাহলে 3 নম্বর এটা তো সময়ের অপেক্ষা। কোনো রাজনৈতিক মারপ্যাচে আমরা না গিয়ে এটা বলতেই পারি। অনেক এ থেকে যেহেতু ভারতবর্ষ খুব দ্রুত অর্থনীতি আজকে অগ্রগতি করছে এবং আজকে পঞ্চম অর্থনীতি হয়েছে, সেখানে আগামী দিনে তৃতীয় হবে, এটা তো অস্বাভাবিক কিছু না, হওয়াটাই স্বাভাবিক। আজকে ভারতবর্ষে যেভাবে দুর্নীতি হচ্ছে সেগুলো যদি আমরা ঠিক রুখতে পারি, আর যে শিল্পের পরিকাঠামো যদি ঠিক হয়, ঠিক আরোভাবে এগিয়ে যায়, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে ভারত 3 নম্বর কেন আরও এগিয়ে আসতে পারে। এবং আমরা শুনেছি যে ভারতবর্ষে যে কালো ধন, যে মানুষের চুরি, এগুলি আমরা রোধ করতে পারি, বা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমাদের কিন্তু আজকে যে আগামী দিনে আমরা শুনেছি একটা সময় জওহরলাল, আজকে যখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, শুনেছি যে 100 টাকা পাঠালে সেটা 1 টাকা এসে ঠেকতো, সেটাকে মানে কমিশন খেতে খেতে সেটা ঠেকতো। আজকে কিন্তু এখন থেকে 100 টাকা পাঠালে 100 টাকাই এসে ঢোকে অ্যাকাউন্টে। তার মানে যে ডিজিটাল সিস্টেমের মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। আজকে ভারতবর্ষে সারা বিশ্বের একটা দেশের জনসংখ্যা অত নেই, ভারতবর্ষের যা ডিজিটাল লেনদেন হয়, ফলে এটা আমাদের একটা এগিয়ে যাওয়ার পক্ষে, দেশের পক্ষে খুব একটা ভালো মাইলস্টোন। মানে ডিজিটাল ইন্ডিয়া পুরোপুরি সফল হয়েছে, পুরোপুরি সফল হয়েছে এবং আগামী দিনে আরও হবে। এবং এটা হবে আজকে যে আমাদের যে আজকে লেনদেন, যেটা যত ডিজিটাল হবে তত স্বচ্ছতা আসবে, বা আমরা যে কোটি কোটি টাকার দুর্নীতি শুনছি, এটা একসময় গল্প কথায় পরিণত হবে। মানে দুর্নীতি মানুষ করতে পারবে না, টাকাটা সে রাখবে কোথায়, তাহলে স্বচ্ছতা আসবে। যারা নতুন বিজনেস করতে চাইছে, অর্থাৎ অন্টারপ্রেনারশিপদের জন্য ভারতবর্ষের যে এনভায়রনমেন্ট কতটা তাদের অনুকূল? আজকে অনেক ভারতবর্ষের যে কুটির শিল্পকে সরকার অনেক গুরুত্ব দিচ্ছে। আমরা খুব রিসেন্ট জানি প্রায় যে আজকে যারা ছোটোখাটো যারা কাজ করে তাদের জন্য প্রধানমন্ত্রী একটা স্কিম এসছে, যারা মানে সেই স্বর্ণশিল্পের খুব ছোটো ছোটো কর্মী, যারা সেলুনে চুল কাটে, নাপি, এরকম ছোটো ছোটো যারা একদম এ নিয়ে কাজ করে পরিসরে, তাদের জন্য উনি 3 লাখ টাকা মতো লোনের করেছেন। তাদেরকে সেই আওতায় আনছেন। এবং আজকে কিন্তু যে লোনের ব্যাপার, যে একটা যদি ফুটের দোকান হয় সেও সেখান থেকে একটা লোন পেতে পারে, মুদ্রা যোজনা। এগুলো আমরা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারি বা নিজেকে সেইভাবে করতে পারি, তাহলে আমরা লোন পেতে পারি এবং সেখান থেকে ব্যবসা করতে পারি, সেখান থেকে বেকার সমস্যা দূর হতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায়, যেমন হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, হ্যাঁ, নদিয়া, এই সমস্ত জেলাতে কুটির শিল্পের ব্যাপক প্রসার রয়েছে। কিন্তু বর্তমানে সেই ধরনের কুটির শিল্পের মানে প্রসার হয়নি। তার আগে আমরা জানি কাঞ্চননগরে ছুরি কাঁচির শিল্প ছিল, কিন্তু সেটাও আজকে বন্ধ হয়ে গেছে। তো বর্তমান জেলায় কেন হচ্ছে না এটা? বর্ধমানে আমরা কাঞ্চননগরের ছুরি কাঁচি ছোটোবেলায় গল্পের বই পড়েছি। তারপরে বর্ধমানে যখন এলাম তখন দেখলাম যে ছুরি কাঁচি এখানে কিছু নেই, তো এখানে কুটির শিল্পও নেই, তো এখানে চাষবাস ছাড়া অন্য কিছু নেই। যদিও বর্ধমান খুব বর্ধিষ্ণু জেলা হিসেবেই বাংলায় খ্যাত, একটা বড় জেলা হিসেবে এসে দেখেছি, হ্যাঁ সত্যি বর্ধিষ্ণু জেলা। বাঁকুড়া, পুরুলিয়া আজকে দেখি সেখানে যে দারিদ্র্যের হার অনেক বেশি, এখানে কম। কারণ এখানে কি সুজলা শস্য শ্যামলা, এখানে খুব উন্নত ধরনের মানে চাল হয়, পাশেই তারপরে আলুর চাষ হয় অনেক, ফলে এটি অনেক ডেভেলপ আছে। কিন্তু যে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প সেভাবে গড়ে ওঠেনি, বরং যে কাঞ্চননগরের ছুরি কাঁচি এগুলো বন্ধ হয়ে গেছে। আর বাঁকুড়া, পুরুলিয়া ওখানে এখনো কিন্তু এগুলো আছে। বা হাওড়া শহরকে একসময় এশিয়ার শেফিল্ড বলা হতো, এশিয়ার শেফিল্ড, মানে এত বড় একটা ওখানে ছিল কুটির শিল্প। এখনো বাড়ি বাড়ি ওখানে কিন্তু কুটির শিল্প আমরা পাই, লেদের বিভিন্ন কাজ, বিভিন্ন যন্ত্রাংশের যে ছোট ছোট পার্টস কিন্তু বাড়ি বাড়ি তৈরি হচ্ছে। এটা একটা খুব পজিটিভ সিগন্যাল। আর এখনো আমরা দেখি যদি বড় শিল্প তো আছেই, আমরা যদি সেই দ্বিতীয় হুগলি থেকে শুরু করি একদম আপ টু বাগনান, তাহলে কিন্তু বৃহৎ শিল্প প্রচুর পরিমাণে আছে। এবং ছোট ছোট শিল্প যেটা একটা সময় অনেক বেশি ছিল, এখনো কিন্তু কম বেশি আছে। বা বাঁকুড়া, পুরুলিয়ায় যেগুলো কুটির শিল্প আছে সেগুলো অনেক আছে, যেমন বাঁকুড়া টেরাকোটা শিল্প, কাঁসা শিল্প, এগুলোকে আমার মনে হয় এগুলোকে উৎসাহ দেওয়া দরকার। তাহলে এগুলো কিন্তু আগামী দিনে একটা অর্থনৈতিক মানুষের সহযোগিতা হবে, বেকার সমস্যা দূর হবে। আজকে বর্ধমান যেন আমি যে লৌহ শিল্পের সাথে যে রূপোর মাল আমরা করি, কিন্তু এখানে আমরা দেখেছি আজকে বাগনান যে হাওড়া,
এটি ছোট্ট জায়গা, মানে বর্ধমানের হয়তো 1/5 হবে, কিন্তু সেখানেও দেখেছি বর্ধমানের যে রূপোর মাল, সোনার মাল যেটা বিক্রি হয় ওখানে, এখানে 5-7 গুণ আরো বেশি। অথচ আমাদের বর্ধমানের থেকে 1/5 মার্কেট, ছোট মার্কেট। তো একটা ছোট মার্কেট যদি এত ডেভেলপ করতে পারে, বর্ধমান কেন পারবে না? বর্ধমানে যে সারাউন্ডিং যে ইন্টেরিয়র গ্রাম আছে অনেক, বর্ধমানকে গ্রাম কেন্দ্রিক শহর বলা হয়, যেটা আমাদের পশ্চিম বর্ধমান দুর্গাপুর একটা প্রপার শহর, হ্যাঁ, বড় শহর, কিন্তু বর্ধমান সেই দৃষ্টির শহর নয়, কিন্তু একটা গ্রাম কেন্দ্রিক শহর, কিন্তু মার্কেট অনেক মজবুত হওয়া উচিত, বা এখানে ছোট ছোট শিল্প যদি তৈরি হয়। এই আমাদের রূপোর মাল আমরা কিন্তু আনি, বাগনান থেকে আনি, কলকাতা থেকে আনি, বর্ধমানে তৈরি হয় খুব সামান্য কিছু তৈরি হয়, যারা ওই মানে এই শিল্পের সাথে যুক্ত আছে মিস্ত্রি, তারা কিছু কিছু তৈরি করে। কিন্তু এটা যদি আজকে মেদিনীপুরের দাসপাড়া যায়, সেখানে কিন্তু বাড়ি বাড়ি রূপোর মাল তৈরি হয়। যদি আমরা রাজারহাটে দেখি, ওখানে হয়, কলকাতার একদম কাছে। তারপরে রানাঘাট, এগুলো হয়, হাওড়ার আমতা, ডোমজুর, এগুলোতে কিন্তু রূপোর মাল পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়, এবং ওখানে বাড়ির ছেলেমেয়েরাও সেই কাজে সহযোগিতা করে। কিন্তু বর্ধমানে সেরকম নেই, এটা বদল হওয়া দরকার। ফলে বাগনানে যেখানে যেখানে রূপোর মাল বিক্রি হয়, দেখা গেছে প্রায় 500-600 কেজি প্রতিদিন রূপোর মাল বিক্রি হয়। আর সেখানে বাগনান, বর্ধমান তার 5 গুণ বড় মার্কেট, কিন্তু এখানে খুব বেশি হলে হয়তো 30-40 কেজি রূপোর মাল বিক্রি হয়। এটা তো উচিত ছিল না। কারণটা কি বর্ধমান? কারণ এখানে হচ্ছে এক তো লোকালে তৈরি হচ্ছে না, সেটা থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এখানে যারা পরিকাঠামো তৈরি হয় বেশি এখানে প্রফিট করে। যারা বড় বড় পার্টি আছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তারা প্রফিট অফ মার্জিনটা তাদের অনেক বেশি, ফলে বড় কাস্টমার এখানে আসে না। আমরা যেমন যখন এখানে যখন প্রথম আসি, দেখেছি বোলপুর থেকে বা অনেক এলাকা থেকে, পানাগড়, দুর্গাপুর থেকে অনেক কাস্টমার আসতো। এখন তারা কম আসে, কারণ অন্য জায়গায় চলে যায়, সেখানে তারা কমে পায়, কলকাতা চলে যায়। হ্যাঁ, বাগনান থেকে অনেক জায়গা থেকে মাল আনতে আসে, সেখানে অনেক কম হয়, কিন্তু বর্ধমানে বেশি, এখানে দোকানদাররা প্রফিট করে বেশি। বলতে চাইছেন বর্ধমানের মানুষরা কম খাটবে, ইনকাম করবে বেশি। হ্যাঁ, আবার যে মহাজন যেখান থেকে মাল আনি, উনি বলেন যে ব্যবসার এইটাই বুদ্ধি দরকার, যে তুমি কোনো ব্যবসাতে যদি 10% প্রফিট করো, তাহলে কিন্তু যে যাকে বিক্রি করছো সেও বুঝতে পারে, সে তখন তোমার কাছে তার যে ক্যাপাসিটি কিন্তু বেশি তৈরি হবে না, সে তোমাকে যে পরিমাণ মাল নেবে আরো অন্য জায়গা থেকে নেবে, তোমার সেল কম হবে। আর তুমি যদি 2% লাভে ব্যবসা করো, তাহলে কিন্তু তোমার দেখা যাবে মাসে যে মালটা বিক্রি হতো তার তোমার 10 গুণ মাল বেশি বিক্রি হবে। তুমি যদি 2% নাও, তাহলে হিসাব কিন্তু তুমি 2% করলে তুমি বেশি প্রফিট করতে যাচ্ছ, 10% করলে তোমার প্রফিট আরও কম। কিন্তু আমরা লোভ আমাদের বেশি, মানে বলছেন সেল বাড়াতে গেলে প্রফিট মার্জিন কম রাখতে হবে। পাইকারিতে এটাই নিয়ম। আমরা দেখি কলকাতা যারা সব মহাজন, তারা কিন্তু কম প্রফিট রেটে বেশি মাল বিক্রি করে, সেই জন্য বেশি মাল বিক্রি। আর বর্ধমানে আমাদের বেশি রেট নিয়ে একটা আছে, বেশি রেট নিলে কি হয়, সেটাতে তার প্রফিট হয়তো কিছু বেশি হয়, কিন্তু ব্যবসা বড় হয় না। ব্যবসা বড় করতে হলে প্রফিট কমাতে হবে, তবে সেখানে সব লোক আসবে, মাল কিনবে। বর্ধমান টপকে কলকাতা যাচ্ছে, সে তো যাওয়ার কথা ছিল না, বর্ধমান টপকে সে আরো 100 কিলোমিটার দূরে কলকাতা যাচ্ছে, কারণ ওখানে সে কম পাচ্ছে। এইটা আমাদের চিন্তা করার সময় এসেছে। বাগনার একটা ছোট্ট জায়গা, সেখানে যদি আমাদের বর্ধমান থেকে 5-7 গুণ বেশি মাল বিক্রি হয়, আর তার থেকে বড় মার্কেট, এখানে কেন হবে না? তো এই সোচ আমাদের বদল হওয়া দরকার, এই মানসিকতার बदल হওয়া दरकार। तो सोच बदलने के लिए क्या चाहिए? सरकार को बदलना होगा क्या और कुछ चाहिए? अंदर ही बदल होना चाहिए। मेरा परिवर्तन सब परिवर्तन, हम अच्छा है तो सभी अच्छा है। তো সারা বিশ্বের আমরা পরিবর্তন আশা করছি, কিন্তু নিজের পরিবর্তন আশা করছি না। নিজে যদি পরিবর্তন চাইছি না, অথচ সারা বিশ্বের পরিবর্তন হোক, এটা তো সেই সোনার পাথর বাড়ির মতো। সোনার পাথর বাড়ি কি সম্ভব না। এরকম দেশের আমরা চাচ্ছি অনেক উন্নত হোক, বদল হোক, কিন্তু নিজেকে বদলাচ্ছি না, তাহলে কি করে হবে? তার মানে দেশ বদলতে গেলে আগে আমরা ব্যবসা যদি ভাবি যে এখানে খুব বড় ব্যবসা হবে, তো প্রাথমিক কন্ডিশনে আমাদের প্রফিট কম করতে হবে। তো পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থান কিভাবে সম্ভব?
শিল্পের পরিকাঠামো যদি এখানে সঠিকভাবে তৈরি করা হয়, বৃহৎ শিল্পের মাধ্যমে অনেক বেকার সমস্যার সুরাহা হতে পারে। কুটির শিল্পের মাধ্যমেও ব্যাপক কর্মসংস্থান করা যায়। সরকারের যদি সদিচ্ছা থাকে, যদি কুটির শিল্পকে ঠিক সঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ ছোট ছোট লোন যারা বিভিন্ন ছোট ছোট শিল্পের জন্য কাজের জন্য যারা অ্যাপ্লাই করছে সেগুলোকে উৎসাহ দিতে হবে সরকারের পক্ষ থেকে, তাহলেই একমাত্র হবে। ছোট ছোট শিল্প করার জন্য অনেক মানুষ এগিয়ে আসবে, তাদেরকে যদি আমরা ঠিক উৎসাহ দিতে পারি আমাদের সরকারি তরফ থেকে যদি সদিচ্ছা থেকে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলা, কৃষি নির্ভর বাংলা শিল্পের জন্য একটা বড় হাব তৈরি হতে পারে, কুটির শিল্পের জন্য একটা বড় হাব এখানে তৈরি হতে পারে, যা কিন্তু মানুষের বেকার সমস্যা সুরাহা করবে বলে আমার মনে হয়। আজকের যে সমস্যাদীর্ণ একটা রাজ্য, যেখানে বেকার সমস্যা একটা ভয়াবহ রূপে করেছে, শিক্ষিত বেকার, এবং তাদের যদি আমরা সঠিক পথে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু বাংলার কিন্তু যে অগ্রগতি ব্যাহত হবে। এত যেখানে মানে স্কিল লেবার, শিক্ষিত যেখানে একটা বিরাট তার আছে, মানুষজন আছে, ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে সরকারের কিন্তু এগুলো উদ্যোগী হওয়া উচিত। কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যার অনেক সমাধান হতে পারে। তার মানে বৃহৎ শিল্প ছাড়াও ছোট ছোট শিল্প তৈরি করে বেকার সমস্যার সমাধান করা যেতে পারে। হ্যাঁ, কারণ হাজার হাজার কোটি টাকা খরচ করে সেখানে কিন্তু শুধু স্কিল লেবার কিছু লোক চাকরি পায়, ভালো পড়াশোনা জানা, ভালো মেরিটিয়াস ছেলে, দক্ষ কর্মী কিছু চান্স পায়, কিন্তু আনস্কিল যে লেবার আমাদের পশ্চিমবঙ্গের ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা জানি প্রায় পশ্চিমবঙ্গের বাইরে 48 লক্ষ যে আমাদের যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে, শ্রমিক, বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে, কলকারখানাতে নয়, একদম সেই আনস্কিল লেবার বিচ্ছিন্নভাবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে, কোথাও প্যান্ডেল, কোথাও গৃহ নির্মাণ, নানা রকম কাজে যুক্ত আছে, তাদের একটা সুরাহা হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, বলা হচ্ছে যে পৃথিবীতে যত কোম্পানি আছে তার 50% বাঙালিদের দ্বারা পরিচালিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন একজন ভারতীয়। তো সমস্ত পৃথিবীতে যা ব্যবসা রয়েছে তার 50% ভারতীয়দের দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে ভারতবর্ষ কেন পিছিয়ে রয়েছে? তারা কি এখানে পড়াশোনা করে, এখানে সরকারের এই যে সরকারি কলেজগুলোতে এত খরচ সরকারের, এখানে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, এখানে ডাক্তার হচ্ছে, দিয়ে তারা বিদেশে চলে যাচ্ছে। তাহলে তারা একটা বড় বড় কোম্পানির চেয়ারম্যান, এটা আমাদের কাছে গর্বের বিষয়, কিন্তু এতে করে কি আমাদের দেশের কোনো উন্নতি হচ্ছে? এটা আমাদের সত্যি খুবই দুর্ভাগ্য যে এত একটা বিরাট সংখ্যক মানুষ, যে বড় বড় অনেক বাঙালি আছে, অনেক ভারতীয় আছে, যারা আজকে বিদেশের বড় বড় আজকে কোম্পানির সিও, অথচ ভারতবর্ষে সেইভাবে গড়ে উঠল না কেন? এটা খুবই দুর্ভাগ্যের, এটা হওয়া উচিত ছিল না। আজকে আমরা দেখি যদি ইসরায়েলের যদি তাকাই, ইসরায়েল একটা ছোট্ট দেশ, তার যে দক্ষতা, তারা আজকে সব থেকে বেশি নোবেল পুরস্কার তাদের হাতে আছে, বিজ্ঞানে তারা অনেক অনেক উন্নতি করেছে, আজকে বিভিন্ন সেক্টরে প্রযুক্তিতে তারা অনেক এগিয়ে আছে। সেখানে ভারত এত বড় একটা দেশ, তার এই আওয়াজ ছিল, এখানে দেশাত্মবোধ একটা ব্যাপার আছে, যেটা সমস্ত ইসরায়েলি যে মানুষ, তাদের দেশাত্মবোধ, তাদের রাষ্ট্রবোধ, তাদের দায়িত্ববোধ কিন্তু আমাদের থেকে অনেক বেশি আছে। আমরা দেখতে এটা পেলাম, একটা কারণ অবশ্যই। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যুদ্ধের সময় তারা সেনাবাহিনীতে নেই, সাধারণ মানুষ, অথচ তারা সেনাবাহিনীর ড্রেস পরে যুদ্ধে নেমে গেছে। এটা আমরা আমাদের দেশে হয়তো সেভাবে দেখতে পাই না। সত্যি দেখা যায় না, কারণ আমরা জানি বর্তমান যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওর তো ছেলে, সেও কিন্তু যুদ্ধে গেল, তার ছবি এসছে সোশ্যাল মিডিয়াতে, এবং ওনার স্বামী স্ত্রী তাকে, ছেলেকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, তিনি যাচ্ছেন। এবং 1 বছর আগেও যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইসরায়েলের, ঠিক সম্ভবত বেনেটো, নেতানিয়াহুর ঠিক পরেই উনি এসেছিলেন, আবার যেহেতু নেতানিয়াহু ক্ষমতা এসেছেন, তো উনি যখন ছিলেন, উনি এই কিছুদিন আগেও ছিলেন, তো উনিও কিন্তু গেছেন যুদ্ধক্ষেত্রে। এবং আমরা জানি যে আমেরিকার যে কি মন্ত্রী,
ব্লিংকেন, যে ওদের প্রতিরক্ষা মন্ত্রী, উনি যখন মানে এতে এসছেন, বিদেশমন্ত্রী, তো উনি যখন ইসরায়েলে গেছেন তখন ইসরায়েলের মাটিতে নেমেই বলছে আমি এখানে আমেরিকার যে বিদেশমন্ত্রী হিসেবে আসিনি, আমি এসেছি এখানে একজন ইহুদি হিসাবে। তো উনি একজন ইহুদি, সেটা আমরা বুঝতে পারলাম। তো আমেরিকাতে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে বিজ্ঞানীদের ক্ষেত্রে, ওখানে যেমন ভারতীয় একটা বিরাট অবদান আছে, তেমনি ইসরায়েলেরও প্রচুর অবদান আছে। তার মানে দেশের উন্নতির জন্য শুধুমাত্র মেধা থাকলে হবে না, দেশাত্মবোধ থাকতে হবে। দেশাত্মবোধ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দেশকে অনেক দূর নিয়ে যায়। ইসরায়েল হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। এত অল্প সংখ্যক মানুষ, হ্যাঁ, তারা কীভাবে এগোচ্ছে, 1 কোটি যাদের জনসংখ্যা নয়, যেখানে ভারতবর্ষ প্রায় 150 কোটি ছুঁই, সেখানে ওদের 1 কোটি জনসংখ্যা নিয়ে কীভাবে এত ডেভেলপ করলো, এটা সত্যি একটা ঈর্ষণীয়। ফলে রাষ্ট্রবোধ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। যেমন জাপানেও আমরা দেখেছি, জাপানেরা তো অগ্রগতির মূলে আছে, কিন্তু তাদের দেশাত্মবোধ, তাদের রাষ্ট্রবোধ। তো ইজি টকের এই এপিসোডে আমরা পেয়ে গেছিলাম প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী মাননীয় বিভাস মাইতি মহাশয়কে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ। নমস্কার। এই চ্যানেল, যে ইজিয়েবল চ্যানেল, একটি খুব বেশি দিনের চ্যানেল নয়। এই চ্যানেল আগামী দিনে একটা বড় জায়গায় যাবে আশা করি, কারণ তাদের যে বর্তমান যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তারা অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরছেন। বেকার যারা পশ্চিমবঙ্গের দক্ষ অদক্ষ কর্মী, তারা এখানে একটা সমস্যার সমাধান পেতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে তারা দিশা পেতে পারেন। তো সেখানে এই চ্যানেল খুব সময়োপযোগী এবং একটা দৃষ্টান্তমূলক কাজ করছেন বলে আমি মনে করি। অদূর ভবিষ্যতে এই চ্যানেল এই জেলা বা বাংলার বাইরেও একটা সুনাম অর্জন করবে বলে আমি বিশ্বাস রাখি। নমস্কার।